একটু শুনে নে, তোদের মিস্টেকগুলো বলে দিই আমি। মিস্টেকগুলো রেকর্ডেরও থাকবে, বারবার শুনবি। ওই একই ভুল বারবার করছিস। প্রথমত সবথেকে বড় ভুল কি? সবাই জানিস যে ভুল করবো এটা। খাতা জমা দেওয়ার আগে একবার তো চেক করে নিতে পারিস যে তীর চিহ্ন দিলাম কি না। লাস্ট একবার চেক করে খাতা দিবি যে তীর চিহ্ন সব জায়গায় দিয়েছি কিনা। সেকেন্ড হচ্ছে আমি দিয়েছিলাম বিচ্ছুরণ, চ্যুতিহীন বিচ্ছুরণ। সবাই প্রথমটা করে দিয়েছিস, মানে সেকেন্ডটা দিয়েছিলাম আমি কাটিনি। ঠিক আছে, করেছিস। শুদ্ধ বর্ণালীর যে ছবিটা, একজন এক এক রকম ছবি করেছিস, বিচিত্রময় ছবি পেলাম আমি তোদের। কেউ ওপরে নিয়ে চলে যাচ্ছিস, কেউ নিচে নিয়ে চলে যাচ্ছিস, তীর চিহ্ন তো নাই, সেটা আলাদা ব্যাপার। শুদ্ধ বর্ণালী গঠনের যে শর্তগুলো লিখছিস, যতগুলো শর্ত লিখেছিস ওর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা শর্ত হচ্ছে যে আলোক রশ্মি ন্যূনতম চ্যুতিকোণ হতে হবে। যদি ন্যূনতম চ্যুতিকোণ না হয় তাহলে কিন্তু ওইরকম শুদ্ধ বর্ণালী গঠিত হবে না। ওই কথাটা অনেকে লিখিসনি, কেউ লিখেছিস। ছবিগুলোকে স্কেল দিয়ে আঁকবি। আগের দিনও বললাম যে ব্যাগে একটা স্কেল রাখিস কষ্ট করে। ব্যাগে ফোন রাখতে পারছিস, স্কেল রাখতে পারবি না? একটা স্কেল কষ্ট করে রাখ। যখন ছবি টবি আঁকতে হচ্ছে হাতে আঁকছিস, আঁকা বাঁকা করে দিয়ে দিচ্ছিস, স্ট্রেট লাইনকে কার্ভ বানিয়ে দিচ্ছিস। চল আজকে বই বের কর। রামধনুর কনসেপ্ট করব। আজকের কনসেপ্ট হচ্ছে রামধনু, রেনবো। লিখতে পারছি না কেন তাই? তোদের লেখা দেখে দেখে আমার রোগ হয়ে গেল। রামধনু বা রেনবো কিভাবে ক্রিয়েট হয় দেখবি আজকে, ঠিক আছে? রামধনু তৈরি হওয়ার জন্য জলবিন্দুর প্রয়োজন আছে। ছোট ছোট যে জলবিন্দুগুলো হয়, সেই জলবিন্দু যদি না থাকে বায়ুমণ্ডলে তাহলে রামধনু গঠিত হবে না। যেমন রামধনু সাধারণত বর্ষাকালের সময় দেখতে পাবি ঠিকঠাক, বা বৃষ্টির দিনে দেখতে পাবি। বৃষ্টি কমে যাওয়ার পর আকাশের দিকে রামধনু দেখা যেতে পারে। কোন দিকে রামধনু দেখা যায়? সূর্য যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে তোকে মুখ করে দাঁড়াতে হবে। মনে কর সূর্য আছে এখানে, এটা সূর্য, বাচ্চাকালের সূর্য, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস, হা করে এদিকে তাকিয়ে আছিস, ঠিক আছে? তো ঠ্যাং এটা, হাত এটা, এদিকে তুই তাকিয়ে আছিস। তো সূর্য যেদিকে আছে তার উল্টো দিকে তোকে তাকাতে হবে, ঠিক আছে? এইখানে যে ছোটো ছোটো জলকণাগুলো আছে, আলোক রশ্মি যাবে, এই জলকণাগুলো থেকে রিফ্লেক্ট হয়ে তোর চোখে ঘুরে আসবে। তুই এই দিকে রামধনুটাকে দেখতে পাবি। বোঝা গেছে? রামধনু আমরা কীভাবে দেখতে পাই? বৃত্তাকারে দেখতে পাই, তাই না? এরকম বৃত্তাকারে দেখতে পাই। অ্যাকচুয়ালি পুরো সার্কেলটাই তৈরি হয়, কিন্তু যেহেতু পৃথিবীর কার্ভেচার আছে, পৃথিবীর কার্ভেচারের জন্য নিচের অর্ধেক আমরা দেখতে পাই না। বোঝা গেছে এতটুকু? এবার রামধনু ক্রিয়েট হয় কী করে? শর্ত বুঝে গেলে কোন দিকে দেখতে হবে? সূর্য যেদিকে তার উল্টো দিকে। এরপর দিন থেকে বলবি যে রামধনু দেখতে গেলে সূর্যের কালার আসছে, সূর্যের দিকে তাকায়, ওইদিকে তাকিয়ে তুই কখনো দেখতে পাবি না। সূর্য যেদিকে থাকবে তার উল্টো দিকে তাকিয়ে রামধনুকে খোঁজার চেষ্টা করবি। যদি পেয়ে যাস তো খুব ভালো। পেয়ে যাওয়ার পর চাঁদা টাদা নিয়ে গিয়ে অ্যাঙ্গেলগুলো মেজার করবি, যেগুলো আজকে আমি শেখাবো, ঠিক আছে? কীভাবে হয় দেখ। মনে কর এখানে যে জলবিন্দুগুলো আছে, আমি একটা জলবিন্দু নিয়ে নিচ্ছি, একটু বড় করে দেখালাম। এই হলো একটা জলবিন্দু, এত বড় হয় না? এই জলবিন্দুর মধ্যে যখন আলোক রশ্মি প্রবেশ করবে, একটা আলোক রশ্মি এসে এইভাবে ঢুকলো, যখন এখানে প্রবেশ করবে কিছুটা বেঁকে যাবে, তাই না? বেন্ড করে যাবে। এটা হলো অবিলম্ব, এটা তার সেন্টার মনে কর। অবিলম্ব মানেই ব্যাসার্ধ হিসেবে কাজ করবে এখানে। বৃত্তের ক্ষেত্রে অবিলম্ব মানেই ব্যাসার্ধ। তো এখানে এসে যখন টাচ করবে কিছুটা বেন্ড করে যাবে, ধরুন এইদিকে বেন্ড করে গেল। আমি কি লাইন দেওয়ার পর তীর চিহ্ন ছেড়ে দিচ্ছি? তোরা ছাড়িস কেন? এইখান থেকে কী হবে দেখ, কিছুটা অংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আবার কিছুটা অংশ কী হবে, রিফ্লেক্টেড হয়ে যাবে, তাই তো? প্রতিষ্ঠিত অংশটাকে নিচ্ছি না, কারণ ওটা রেনবো গঠনে কোনো অংশগ্রহণ করে না। যে অংশটা এদিকে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে সেই অংশটাকে আমি দেখালাম। বুঝতে পারলি? এখানেও কিছুটা রিফ্লেক্টেড হয়ে গেছিলো এদিকে, আমি দেখালাম না, কারণ ওদের রামধনু গঠনে কোনো অংশগ্রহণ করছে না ওরা। যারা গঠন করছে শুধুমাত্র তাদের চিত্র দেখাচ্ছি। এখানে একটা অবিলম্ব ছিল, এখানে আবার একটা অবিলম্ব আছে, দিয়ে কী হবে, বেন্ড করে যাবে আবার। বল বুঝতে পারলি কি না? আলোক রশ্মি এইভাবে আসলো, এর মধ্যে ঢুকলো, প্রতিফলিত হলো, আবার এখানে প্রতিষ্ঠিত হলো, দিয়ে এইভাবে ঘুরে গেল। বোঝা গেছে? আমি এখানে একটা রে দেখিয়েছি। অ্যাকচুয়ালি কী হয় বলতো, যখন এই সাদা কালারটা এখানে ঢুকছে, সূর্যরশ্মি মানে সাদা রঙ, সাদা রঙ যখন এর মধ্যে ঢুকছে, মানছিস তো? সূর্যের কালার সাদা রঙ হয়, সাদা রঙ হয়। আমরা হলুদ টাইপের দেখতে পাই বায়ুমণ্ডলের কারণে, ওগুলো তো আসছি কেন দেখতে পাই। তো এই সাদা কালারটা যখন ঢুকলো, যখনই অন্য কোনো মিডিয়ামে ঢুকে বিচ্ছুরণ ঘটে যাবে না, মানে 7টা বর্ণে ভেঙে যাবে আলাদা আলাদা, 7টা বর্ণে ভেঙে যাচ্ছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, আবার এখানে আরেকটু ডেভিয়েশন হয়ে যাচ্ছে, দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখান থেকে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি যে দুটো প্রান্তিক রশ্মি, এটা আর এটা, এই প্রান্তিক রশ্মিটা হচ্ছে লাল, আর এই প্রান্তিক রশ্মিটা হচ্ছে বেগুনি, ঠিক আছে? দুটো রশ্মিতে ভেঙে গেল, একটা লাল রশ্মি একটা বেগুনি রশ্মি, মাঝে
পর্যায়ক্রমে যে রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলো আছে, ভিবজিওর বা বেনিয়া সহকালে যে কালারগুলো আছে। ভেতরে আর দেখালাম না, হিজিবিজি হয়ে যাবে, বুঝতে পেরেছিস এতটুকু? এবার দেখ, যে এখানে চোখ লাগিয়ে দেখবে, এখানে যে চোখ লাগিয়ে দেখবে, এটা চোখ, যে চোখ লাগিয়ে দেখবে তার চোখে লাল কালারটা আসছে, ও লাল কালারটাকে দেখতে পাবে, ঠিক আছে? এবার আমরা তো 3 ডাইমেনশনেই দেখতে পাই, যেভাবে এদিকে দেখতে পাচ্ছি এইভাবে এদিকেও দেখতে পাবো, এইভাবে এদিকেও দেখতে পাবো, সব দিকে দেখতে পাবো। তখন এই চোখ পুরো দিকে যখন তাকাবে তখন পুরোপুরি একটা রেডিয়াস আকারে, একটা কার্ভ আকারে লাল বর্ণের একটা পটি দেখতে পাবে। এটা তো হলো লাল কালারের জন্য, ঠিক আছে? তোর চোখে যদি লাল কালার আসে তাহলে অন্য কোনো কালার আর তোর চোখে এসে পৌঁছাচ্ছে না, মানে এইখান থেকে যে কালারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, বিচ্ছুরিত হয়েছিল, তার মধ্যে আর কোনো কালার তোর চোখে এসে পৌঁছাচ্ছে না, একমাত্র লালই পৌঁছাচ্ছে। তোর চোখ এত বড় মনি নেই যে সব কটা কালারকে ক্যাপচার করে নেবে, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এখানে আর একটা জলবিন্দু আঁকছি আমি। সিমিলারলি এই জলবিন্দুতে আবার আলোক রশ্মি আসবে, এইভাবে রিফ্লেক্ট হবে, লাল আলো নিচের দিকে যাবে, বেগুনি আলো এই দিকে যাবে, বুঝতে পারছিস? এটার মতোই লাল আলো নিচের দিকে আর বেগুনি আলো ওপরের দিকে। এবার কোনো কারণবশত এই জলকণা থেকে যে রশ্মিটা, সেই রশ্মির বেগুনি কালারটা তোর চোখে চলে এসছে, তাহলে তুই এখানে বেগুনি দেখতে পাচ্ছিস, ওখানে লাল দেখতে পাচ্ছিস, তাই তো? অল্টারনেটিভলি মাঝে আরও তো অনেক জলবিন্দু আছে, তাহলে ওগুলো থেকে বাকি যে কালারগুলো আছে সেই কালারগুলো তোর চোখে ওই অ্যাঙ্গেলে আসছে। তুই তখন কী করতে পারবি? এই বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত একটা রামধনু দেখতে পাবি, বুঝতে পারলি? আমরা যে রামধনু দেখতে পাই কোনো পার্টিকুলার একটা জলবিন্দুর জন্য দেখতে পাই না, অসংখ্য জলবিন্দুর জন্য দেখতে পাই, ঠিক আছে? আবার ওই জলবিন্দু থেকে যে কালারগুলো বেরিয়েছে সেই কালারগুলো সবগুলোকে একসাথে দেখতে পাই না, আলাদা আলাদা জলবিন্দুর জন্য যে কালারগুলো আসছে তাদেরকে আমরা একটা পয়েন্টে দেখতে পাচ্ছি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখানে দেখবি চ্যুতিকোণ বের করো। আমি তোদের বলেছিলাম যে শুদ্ধ বর্ণালী গঠিত হওয়ার জন্য চ্যুতিকোণকে ন্যূনতম হতে হয়, শর্ত তো তোরা লিখলি। শুদ্ধ বর্ণালীকে শুদ্ধ হওয়ার জন্য, একদম বিশুদ্ধ হওয়ার জন্য চ্যুতিকোণকে কী হতে হবে? ন্যূনতম হতে হবে। এখানে যে রামধনু, সেই রামধনুর গঠনটাকে আমরা শুদ্ধ বর্ণালী ধরে নিই, এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা রঙকে স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে এই শুদ্ধ বর্ণালী গঠনের জন্য চ্যুতিকোণটা ন্যূনতম হবে। এই চ্যুতিকোণটাকে যদি আমাকে বের করতে হয়, দেখ চ্যুতিকোণ কী করে বের করি। মনে কর এইখানে যে কোণে আপতিত হলো সেই কোণটা হচ্ছে আই এবং প্রতিসরণ কোণটা হলো আর, ঠিক আছে? যদি এই কোণটা আর হয় তাহলে এই কোণটা আর হবে না, সিমেট্রিক্যাল। দেখ, এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে সমদ্বিবাহু ত্রিভুজ একটা, তাহলে বাহু দুটো সমান মানে বিপরীত কোণ দুটোও সমান, বুঝতে পারছিস? এটা আপতন কোণ আর হতে গেলে প্রতিফলন কোণও হবে আর, আবার এটা আর হতে গেলে এটাও হবে আর, বুঝতে পারছিস? আর কোণে আপতিত হলে আই কোণে প্রতিষ্ঠিত হবে, নাকি রে? আই কোণে আপতিত হয়ে আর এ প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে উল্টো আর এ আপতিত হতে গেলে আই এ প্রতিষ্ঠিত হবে, বোঝা গেছে এতটুকু? এবার দেখ বিচ্যুতি কোথায় কোথায় ঘটছে, মানে চ্যুতিকোণ কোথায় কোথায় পাওয়া যাবে। প্রথম তল এখানে একটা পাওয়া যাবে, এখানে যে চ্যুতিকোণটা হচ্ছে সেটা হচ্ছে আই মাইনাস আর, নাকি? আই মাইনাস আর, যেটা বড় সেটা থেকে মাইনাস করবো। এখানে যে চ্যুতিকোণটা হবে সেটা হচ্ছে আর মাইনাস আই, বল বুঝলি কি না? এখানে চ্যুতিকোণটা কত? আর মাইনাস আই। আর এই জায়গাটায় এই জায়গাটায় একটা চ্যুতিকোণ হবে, সেই চ্যুতিকোণটাকে বলবো 180 ডিগ্রি মাইনাস 2r। আমাকে একটা বই দিস তো। আচ্ছা দেখ, তাহলে 3টা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম আই মাইনাস আর, এখানে একটা পয়েন্ট পেলাম 180 ডিগ্রি মাইনাস 2r কেন হলো বুঝতে পারছিস তো? এই রশ্মিটা যদি সোজা এই পথে চলে যেত তাহলে টোটাল 180 ডিগ্রি হতো, তার মধ্যে থেকে আর প্লাস আর বাদ দিলাম 2r। আর এইখানে কত হবে? এখানে যে দুটো কোণ যেটা বড় আছে সেটা থেকে মাইনাস করবে, তো বড় তো এখানে আই হবে কারণ ওখানে আই বড় ছিল, তাহলে এটা আই মাইনাস আর লিখবো, আর মাইনাস আই না, এটা লিখবো আই মাইনাস আর। বোঝা গেছে? এই হলো টোটাল চ্যুতিকোণ। এবার এই টোটাল চ্যুতিকোণকে একটু সিম্পলিফাই করে লিখে দিই, 2i মাইনাস 4r প্লাস 180 ডিগ্রি, এই হচ্ছে তো ডেল্টার মান। এটা হলো চ্যুতিকোণ। শর্ত কি? চ্যুতিকোণকে হতে হবে ন্যূনতম, ঠিক আছে? চ্যুতিকোণকে হতে হবে ন্যূনতম। তো ন্যূনতম করার জন্য তোরা পড়েছিস চরম অবম মান পড়েছিস ম্যাথামেটিক্সে। চরম হওয়ার জন্য বা অবম হওয়ার জন্য কী হতে হয়? ফার্স্ট ডেরিভেটিভকে 0 হতে হয়, তাই না? তো আমি এখানে তাই করব, ডি ডেল্টা বাই ডিআই এটাকে বের করবো আগে, দিয়ে এই মানটাকে আমি 0 করব। তো ডি ডেল্টা ডিআই যদি করি, দেখ এখানে 2 থাকবে, আই এর রেসপেক্টে ডেরিভেট করছি, তাহলে আই এরটা 1 মাইনাস 4 ইন্টু ডিআর ডিআই থাকবে, আর 180 ডিগ্রি তো 0। এই টোটাল টার্মটাকে করতে হবে 0, কারণ আমি এখানে ন্যূনতম চ্যুতি পাচ্ছি, আর ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ম্যাথামেটিক্স ইউজ করলাম, তাহলে এইখান থেকে ডিআর বাই ডিআই যেটা আছে সেটা 2 আসছে না, বলিস না আবার 1/2 আসছে। ডিআর বাই ডিআই কত আসছে? 1/2 আসছে। ক্লিয়ার হলো এতটুকু? আচ্ছা, এই ডিআর বাই ডিআইকে আরও অন্যরকমভাবে বের করার চেষ্টা করি। স্নেলের সূত্র আমাদের জানা আছে যে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, জানা আছে? অর সাইন আর ইজ ইকুয়াল টু 1 বাই মিউ সাইন আই, সেম জিনিস।
এবার এটা ডেরিভেটিভ কর, এখানে তুই ডি আর ডিআই পেয়ে যাবি একটা, আর এর ফর্ম পেয়ে গেছি তো, ডেরিভেটিভ কর। সাইন আর এর ডেরিভেটিভ করলে কস আর হবে তো না, ইন্টিগ্রেশনে হয় মাইনাস কস। সাইন আর ডেরিভেটিভ করলে কী হবে, কস আর। এবার যেহেতু আর এর ডেরিভেটিভ করেছিস তাহলে আরেকবার ডেরিভেটিভ করে দে ডি আর ডিআই, নাকি রে, 1/μ। সাইন আয়ের ডেরিভেটিভ করলে কী হবে, কস আই। আবার বলিস না ডিআই ডিআই, ডিআই ডিআই তো 1ই হয়ে যাচ্ছে, তাই না, আয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। বোঝা গেল এতটুকু? এখান থেকে ডিআর ডিআই ইজ ইকুয়াল টু 1/μ কস আই বাই কস আর লিখতে পারবো। এই ডিআর বাই ডিআই মানে ওখানে বের করা ছিল, কত ছিল রে, 1/2। দেখ ঘটনা পরে আলোচনা করছি, আগে ম্যাথামেটিক্স করে নি কী বেরাচ্ছে এখান থেকে। কী কী লিখতে পারিস বল, 2 cos i ইজ ইকুয়াল টু মিউ কস আর, পারবো লিখতে? স্কোয়ার কর 4 cos স্কোয়ার আই, এখানে পাবি মিউ স্কোয়ার কস স্কোয়ার আর, পাচ্ছিস? আচ্ছা, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার বলা যাবে, কিন্তু একটা আই দরকার আছে আমার। এখানে কস স্কোয়ার আই থাক, এখানে থাক কোনটা রে, হ্যাঁ সাইন ঢুকে যাবে, করাই যায়, আমি সাইনের রেসপেক্টে রাখছি এটাকে। এরকমই করলাম, দেখ কস স্কোয়ার আরটাকে চেঞ্জ করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার আর, এদিকে আছে 4 cos স্কোয়ার আই, ওখানে বেরোচ্ছে মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর, ঠিক আছে রে? দেখ কী লেখা যায়, 4 cos স্কোয়ার আই সমান মিউ স্কোয়ার মাইনাস, এই যে মিউ সাইন আর এখানে চলে আই তো, মিউ সাইন আর কত হবে, সাইন আই হয়ে যাবে, রিপ্লেস করে দে এখানে সাইন আই স্কোয়ার আই, ঠিক আছে, সাইন স্কোয়ার আই। এবার এই সাইন স্কোয়ার আইকে এপারে নিয়ে চলে আই তো, এখানে 4টা ছিল, আমি 3টাকে আলাদা করে রাখছি আর একটাকে আলাদা করে রাখছি, ঠিক আছে। আর এই সাইন স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসলাম, বুঝতে পারছিস কোন ফর্মুলা পড়বে, 1 হয়ে যাবে, তাই না? তাহলে 3 cos স্কোয়ার আই প্লাস 1 ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার হয়েছে। এখান থেকে তুই আই এর মান পেয়ে যাবি, দেয়ারফর আই ইজ ইকুয়াল টু বা মিউ ইজ ইকুয়াল, এইভাবে লিখি, cos স্কোয়ার আই ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার মাইনাস 1/3, আর স্কোয়ার যদি সরিয়ে দিই √, তাহলে এইরকম একটা টার্ম বেরোলো, তাই তো? দেখ চ্যুতিকোণকে যদি ন্যূনতম হতে হয় তাহলে আপতন কোণ অর্থাৎ আইকে কত হবে সেটা আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব, এটাকে মুখস্থ করে নিবি। আর ডেরিভেশন খুব একটা কঠিন কিচ্ছু করিনি, শুধু একটা ম্যাথামেটিক্সের টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে ডেরিভেটিভ, অবকলনটা ইউজ করেছি। এই অবকলন কীভাবে ইউজ করলাম মনে রাখা ট্রিক, একবার চ্যুতিকোণ বের করে তার ডেরিভেটিভ করে দেবো, আর একবার স্নেলের সূত্রতে ডেরিভেটিভ করে দেবো, দুটোকে কম্পেয়ার করে এইখানে তো কায়দা কানুন করতে হবে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড, ঠিক আছে। ধর ভুলে গেলি, আমি cos স্কোয়ার আর কে চেঞ্জ করেছি, তুই cos স্কোয়ার আই কে চেঞ্জ করে দিলি, দিয়ে করতে থাকবি ক্যালকুলেশন, আধ ঘন্টা নষ্ট, ওখানে যেটা দরকার সেটা আর আসবে না। তাহলে রাশিমালা কী বেরোলো, cos i ইকুয়াল টু √, মিউ স্কোয়ার মাইনাস 1/3, বুঝতে পেরেছিস? ওকে, এবার জলবিন্দুর প্রতিসরাঙ্ক তো আমাদের জানা আছে, মানে জলের প্রতিসরাঙ্ক তো আমাদের জানা আছে, কত হয় রে জলের প্রতিসরাঙ্ক, 4/3 বা 1.33, তোর বইয়ে 1.331 লেখা আছে, আমি ওটাই লিখে দিলাম, ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু লিখে দিলাম। এটা হচ্ছে জলের প্রতিসরাঙ্ক। যদি এই প্রতিসরাঙ্কটাকে এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে আই এর একটা মান পাবো, তো আই এর মান পেতে গেলে আমি এখানে ডেল্টার একটা মান পেয়ে যাবো, আই এর মান পেলে আর এর মান পাবো, আর এর মান পেলে এখান থেকে ডেল্টার মান পাবো, মানে ন্যূনতম চ্যুতিকোণ পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? তো এই ন্যূনতম চ্যুতিকোণের যে মানটা আমি মিটিয়ে দিচ্ছি, বাকিটা এগুলো মিটিয়ে দিলাম। ন্যূনতম চ্যুতিকোণের যে মান সেটা দেখ, রেড কালারের জন্য একটা কিছু হবে, ভায়োলেটের জন্য আলাদা কিছু হবে। আমি রেড কালারের জন্য যদি ন্যূনতম চ্যুতিকোণ বের করতে চাই, ডেল আর, এটা লিখেছি রেডের জন্য 1.331 রেডের জন্য। তো ডেল আর যদি বের করতে চাই, এটা বেরাবে হচ্ছে 138 ডিগ্রি। আমি ক্যালকুলেট করিনি, তোরা চাইলে ক্যালকুলেট এবার করতে পারিস, বইয়ে দেওয়া আছে, আমি ওটাই বলছি, ঠিক আছে। এই ডেল আরের মান কত বেরাবে, 138 ডিগ্রি। তোদের ক্যালকুলেশন করার পরীক্ষাতে প্রয়োজন পড়বে না যদি আসে তো। তার মানে চ্যুতিকোণ বেরালে 138 ডিগ্রি। এবার দেখ আমি যদি এই ছবিটাকে একটু সিম্পলিফাই করে আঁকি, যে লাইট এভাবে আসছিল, এখানে একটা জলবিন্দু ছিল, সেখান থেকে এইভাবে ঘুরে গেল, ভেতরের মেকানিজম আর দেখালাম না, লাইট আসছিল, এখানে একটা জলবিন্দু ছিল, ওখান থেকে ঘুরে গেল, তাই তো হয়েছে, এই ভেতরের মেকানিজমকে স্কিপ করে গেলাম। তাহলে লাইটটা যেহেতু এই পাথে ঘুরে গেছে এইদিকে, টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 138 ডিগ্রি। এটাই তো বলেছে এখানে 138 ডিগ্রি হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো রে,
42 ডিগ্রি হলো, তাই তো? তার মানে দেখ ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা কত করবে? 42 ডিগ্রি করবে। একান্তর কোণ না? বুঝতে পেরেছি তাদেরকে? একটু ডিফারেন্স থাকবে, এটা অ্যাঙ্গেল করে আছে, এটা সমান্তরাল করলাম, ধরে না সমান্তরালভাবে এসছে। তাহলে ভূমির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? এটা 42 ডিগ্রি। এই যে লাল কালারটা এটা ভূমির সাথে অ্যাঙ্গেল করছে, এটা ভূমি করে দিলাম আমি, ভূমির সাথে অ্যাঙ্গেল করছে 42 ডিগ্রি। বুঝতে পেরেছিস? সিমিলারলি তুই ভায়োলেট কালারের জন্য বের করতে যাবি ডেল ভি, তখন মানটা বেরাবে 140 ডিগ্রি। এই ডেভিয়েটেড অ্যাঙ্গেলটা বেরাবে কত? 140 ডিগ্রি। এই ফর্মুলায় বসিয়ে যদি আমি ডেল ভিটাকে বের করতে যাই, তাহলে সেইখান থেকে আবার একই রকমভাবে একটা আলোক রশ্মি গেল, এদিকে ভায়োলেট চলে গেল, এই অ্যাঙ্গেলটা 140 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? 40 ডিগ্রি। মানে ভূমির সাথে কত অ্যাঙ্গেল করছে? 40 ডিগ্রি। তাহলে এই যে ভায়োলেট কালারটা, এটাই তো ভায়োলেট কালার, এটা ভূমির সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 40 ডিগ্রি। তাহলে আমি যে রামধনুটা দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকুর মধ্যে, সেই রামধনুর রেঞ্জ হচ্ছে 2 ডিগ্রি, তাই না? 42 থেকে 40 মাইনাস, তার মানে আমি রামধনুকে 2 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে এতটুকু? কখনো কখনো তোকে এটা প্রুভ করতে দিতে পারে যে এর দৃষ্টিক্ষেত্রটা কতটা, তো 2 ডিগ্রির মধ্যে হচ্ছে এর দৃষ্টিক্ষেত্র। তোদের গুলিয়ে যাবে কিন্তু যে লাইট কীভাবে কোন দিক দিয়ে পাস করে যাচ্ছে। দেখ আমি যখন এই রামধনুটা এঁকেছি, আরেক ধরনের রামধনু করব, এটাকে বলা হয় প্রথম ক্রমের রামধনু। মানে প্রথমে ইনিশিয়ালি এই রামধনুটা তৈরি হবে, এখানে লাল কালার নিচের দিকে বেরিয়ে যাবে, বেগুনি ওপরের দিকে চলে যাবে, এটা মনে রাখতে হবে তোদেরকে। সিমিলারলি এটার ক্ষেত্রেও লাল নিচে চলে যাবে, বেগুনি ওপরে চলে যাবে, যা এখানে হবে তাই এখানে হবে। এবার ওই পরবর্তী দুটো লাল আর বেগুনি এসে আমার চোখে মিলবে, সেটাকে আমি রামধনু হিসেবে দেখতে পাবো। এটা করলাম আমরা প্রথম ক্রমের রামধনু। ইনিশিয়ালি এটা তৈরি হচ্ছে প্রথম ক্রমের রামধনু, ফার্স্ট অর্ডার রেনবো। বোঝা গেছে রেনবোর ক্যালকুলেশন? বোঝা গেছে? এবার করব সেকেন্ড অর্ডার, দ্বিতীয় ক্রমের রামধনু। দ্বিতীয় ক্রমের রামধনু, জলবিন্দু এরকম ছিল, জলবিন্দুর ভেতরে আলোক রশ্মির একবার প্রতিফলন ঘটেছিল, তাই তো? হতে পারে আলোক রশ্মি এমনভাবে এর উপরে আপতিত হলো যে 2 বার প্রতিফলন ঘটছে, এমনটা হতেই পারে। মনে করো আলোক রশ্মি এইভাবে ঢুকলো, ঢুকে এখানে একবার প্রতিফলিত হলো, দিয়ে এখানে একবার প্রতিফলিত হলো, তারপরে রিফ্র্যাক্টেড হলো। বুঝতে পারছিস কি? একটা এইদিকে চলে গেল, একটা এইদিকে চলে গেল, একটা এইদিকে চলে গেল, এরকম হতেই পারে, 2 বার প্রতিফলন ঘটলো। ওই ক্ষেত্রে কী ছিল? নিচের দিকে লাল, ওপরের দিকে বেগুনি ছিল। এখন উল্টো, এখন নিচের দিকে বেগুনি, ওপরে লাল, ঠিক আছে? সেটা এর ভেতরের মেকানিজমকে একটু ভাবতে গেলেই তুই বুঝে যাবি কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এত কিছু আমি দেখাচ্ছি। তাহলে এইখানে কী হলো দেখ, 2 বার প্রতিফলন, একবার এখানে প্রতিফলন, একবার এখানে প্রতিফলন। এর জন্য যে রামধনুটা তৈরি হবে তাকে বলবো আমরা দ্বিতীয় ক্রমের রামধনু। একই রকমভাবে 3 বারও প্রতিফলন হতে পারে, ওটাকে বলবো আমরা তৃতীয় ক্রমের রামধনু। তো মেনলি আমরা প্রথম ক্রমের রামধনুটাকে স্পষ্ট দেখতে পাই, দ্বিতীয় ক্রমের রামধনুটাকে কোনো সময় আবছা দেখতে পাই, তৃতীয় ক্রমের রামধনু থেকে আর দেখাই যায় না। ক্রিয়েট হয় বাট দেখা যায় না, কারণ তাদের ব্রাইটনেসটা খুবই কম হয়ে যায়। এই যে এগুলোতে এতবার প্রতিফলন হচ্ছে, ব্রাইটনেস কমে যাচ্ছে, তো আলোক রশ্মি শোষিত হয়ে যাচ্ছে, ফলে ব্রাইটনেসটা কমে যায় বলে তৃতীয় ক্রমের রামধনু প্রায় আমরা দেখতেই পাই। বোঝা গেল? যখনই তুই আকাশে প্রথম ক্রমের রামধনু দেখতে পাবি, তার কিছুটা দূরে আর একটা দ্বিতীয় ক্রমের রামধনু আবছা কালারে দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখতে পাবি, ঠিক তার পরবর্তীতে তৃতীয় কালারে থাকবে, চোখে দেখা যাবে না। ক্লিয়ার হয়েছে এতটুকু? এর ক্ষেত্রে কী হয় দেখ, যেমন এটা বেগুনি বেরিয়ে গেল, এখানে আর একটা আলোক রশ্মি আছে, এইভাবে আসলো, প্রতিফলিত হলো, এটা প্রতিফলিত হলো, একটা এইদিকে চলে গেল, একটা এইদিকে চলে গেল, ঠিক আছে? এবার দেখ এইখান থেকে আসছিল বেগুনি আর এইখান থেকে আসছে লাল, তাই তো? এটা উপরে লাল আছে, নিচে বেগুনি আছে, এরা দুজন মিলে গিয়ে যখন আমার চোখে পড়বে তখন আমি আবার একটা রামধনু দেখতে পাবো, ওটাকেই বলছি দ্বিতীয় ক্রমের রামধনু। এই দ্বিতীয় ক্রমের রামধনুর ক্ষেত্রে নিচের দিকে থাকবে লাল পটিটা আর ওপরের দিকে থাকবে বেগুনি পটি। বুঝতে পারলি? যখন প্রথম ক্রমের রামধনু পড়লাম, নিচে ছিল কে? বেগুনি, আর ওপরে কে ছিল? লাল, ঠিক আছে? যখন আমরা দ্বিতীয় ক্রমের করছি তখন নিচে কে থাকছে? লাল, ওপরে থাকছে বেগুনি। বুঝতে পারলি তো দুটোর মধ্যে ডিফারেন্স আর কীভাবে ক্রিয়েট হচ্ছে? শুধু মেকানিজমটা একটুখানি বাড়িতে ছবিটা আঁকার চেষ্টা করবি, ডিরেক্ট এসে এখানে আঁকবি না, আমি আঁকতে দিচ্ছি আর ছবি একবার দেখে নিয়ে আঁকছিস, তাহলে তো টেরা বেঁকা হবেই। বাড়িতে একবার আঁক, তাহলে তোরা বুঝতে পারবি যে কোন জায়গায় ভুল করছিস, কোন জায়গাটা আটকে যাচ্ছিস। শুদ্ধ বর্ণালী কেউ বাড়িতে আঁকিস নি, একবার যদি বাড়িতে আঁকতে তাহলে বুঝে যেতি যে আমরা কোন জায়গাটা ভুল করছি, ওই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি। নিজে থেকে খাট, সব কি আমি একদম গলা অবধি ঢুকিয়ে দেবো নাকি খাবার? নিজেকেও কিছু হাত তুলে খেতে হবে। তাহলে রামধনুর ব্যাপারটা বুঝতে পারলি তো? এবার রামধনু রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বের কর তোরা, পেজটা 711 নতুন বইয়ে।
এটা নতুন না পুরাতন বই রে? আচ্ছা তাহলে পয়েন্ট বলে দিই। 4.7 যা, ওর দ্বিতীয় ক্রমে রামধনু গঠন দেখ, তার নিচের দিকে দেখ বিশেষ দ্রষ্টব্য, পেয়েছিস? এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট পড়বি, হোয়াটসঅ্যাপে এখান থেকে কোশ্চেন পেয়ে যাবি। দেখ প্রথম পয়েন্ট কি বলতে চাইছে, প্রথম পয়েন্টটা এটাই বলতে চাইছে যে প্রথম ক্রমের রামধনুর পর বাকি যে রামধনুগুলো তৈরি হয় তাদের ব্রাইটনেস ধীরে ধীরে কমতে থাকে এবং প্রায় দেখাই যায় না। কেন দেখা যায় না? কারণ বারবার প্রতিফলনের জন্য আলোকরশ্মি শোষিত হতে থাকে, ব্রাইটনেস কমে যায়। এটা হলো প্রথম পয়েন্ট। কোশ্চেন হতে পারে তৃতীয় ক্রমের রামধনু কেন দেখা যায় না। তারপরে আছে 2 নম্বর পয়েন্ট, যে রামধনুকে বিশুদ্ধ বর্ণালী ধরা হয়, যদিও পারফেক্ট বিশুদ্ধ বর্ণালী নয়, কারণ সূক্ষ্মভাবে যদি পরিমাপ করতে যাই কিছুটা ওর উপর ওভারল্যাপ করে যায়। এই যে রশ্মিগুলো এসে আপতিত হচ্ছে, এই রশ্মিগুলো যদি পুরোপুরি সমান্তরালভাবে এসে আপতিত হয় তবেই শুদ্ধ বর্ণালী তৈরি হয়। সূর্য অনেক দূরে আছে বলে আমরা ওটাকে সমান্তরাল রশ্মি ধরে নিচ্ছি, কিন্তু তুই যদি এক্স্যাক্টলি মেজার করতে যাস সেটাও সমান্তরাল রশ্মি না, কারণ সূর্যের একটা বিশাল আকৃতি আছে। তো তাহলে এত বড় বস্তু থেকে কী করে আলোক রশ্মি সমান্তরালভাবে আসতে পারে? কিছুটা তো অ্যাঙ্গেল করবেই, ফলে কিছুটা ওভারল্যাপ করে যায়। তো তুই এটাকে বিশুদ্ধ বর্ণালীর মধ্যে রাখতে পারিস, সূক্ষ্মভাবে পরিমাপ করতে গেলে এটা অশুদ্ধ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখ বলছে কাছাকাছি দাঁড়ানো দুজন ব্যক্তি একই রামধনু দেখতে পারে না। ধর আমি এখন এখানে দাঁড়িয়ে রামধনু দেখতে পেলাম, যে লাফাচ্ছি, দেখ দেখ রামধনু দেখা যাচ্ছে, পাশে তুই দাঁড়িয়ে আছিস, তুইও রামধনু দেখতে পাচ্ছিস। আমি যে রামধনুটা দেখতে পাচ্ছি ও সেই রামধনু দেখতে পাচ্ছে না। তার কারণ কি? দেখ আমার চোখে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ওর চোখে আলাদা কেউ অ্যাঙ্গেল এসে ক্রিয়েট করছে, তাই না? আমার চোখে এই আলোকরশ্মিগুলো এসে পড়ছে, এবার আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার চোখে অন্য কোনো আলোকরশ্মি এসে এইভাবে পড়ছে, ও রামধনু দেখতে পাচ্ছে, কিন্তু ও অন্য কোনো রামধনু দেখতে পাচ্ছে, আমি আলাদা কোনো রামধনু দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছিস? বলা হয় যে আমাদের যে দুটো চোখ, এই দুটো চোখও একই সাথে একটা রামধনু দেখে না, এ আলাদা রামধনু দেখে, এ আলাদা রামধনু দেখে, কারণ দুজনের অবস্থান আলাদা আছে। তো অ্যাঙ্গেল এখানে এসে কেউ একজন প্রতিবিম্ব করছে, এখানে এসে কেউ একজন প্রতিবিম্ব করছে, সেটা আমরা বুঝতে পারি না, সেটা আলাদা ব্যাপার। বোঝা গেছে? আচ্ছা 4 নম্বর পয়েন্টটা বলেছে, তুই যদি এই ওপরের দিকে তাকিয়ে একটা রামধনু দেখতে পাস, ধর এখানে তুই আছিস, তুই ওপরের দিকে তাকালি এখানে একটা রামধনু দেখতে পাচ্ছিস, আর তোর নিচে আছে পুকুর বা কোনো জলাশয়। আচ্ছা তোরা বড় লোক মানুষ, তো সুইমিং পুল আছে মনে কর, ঠিক আছে? নিচে একটা সুইমিং পুল আছে, ঠিক আছে? তুই ওপরে একটা রামধনু দেখতে পাচ্ছিস আর জলের নিচে একটা রামধনু দেখতে পাচ্ছিস। তোর মনে হতে পারে যে তুই যে নিচে রামধনুটা দেখতে পাচ্ছিস প্রতিবিম্বটা, সেটা হচ্ছে তুই ওপরে যেটা দেখছিস তার প্রতিবিম্ব। তা কিন্তু নয়, ওপরেরটার প্রতিবিম্ব তুই নিচে দেখতে পাচ্ছিস না। তার কারণ দেখ, এখানে রামধনু যেমন তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। মনে কর এখানে কোনো এক জায়গায় একটা রামধনু আছে যেটা কিন্তু তোর চোখে এসে আলোকরশ্মি ফেলছে না। এই রামধনুটাকে তুই ডিরেক্ট দেখতে পাচ্ছিস না, তুই এটাকে দেখতে পাচ্ছিস, কারণ এর জন্য যে ক্রিয়েট অ্যাঙ্গেলটা 42 ডিগ্রি 40 ডিগ্রির মধ্যে, সেটা এখানে হয়েছে। এখানে থাকতে গেলে 42-40 হবে না, তাহলে এই রামধনুটা তুই দেখতে পাচ্ছিস না। কিন্তু এখান থেকে যে আলোকরশ্মিটা আসছে সেটা এইভাবে জলের উপরে এসে পড়ছে, জল থেকে রিফ্লেক্টেড হয়ে তোর চোখে যাচ্ছে। তুই কি দেখছিস? যে পিছনের দিকে এখানে একটা রামধনু দেখতে পাচ্ছিস। বুঝতে পারলি? তো জলের মধ্যে যে প্রতিবিম্ব রামধনুটা দেখতে পাচ্ছিস সেটা অ্যাকচুয়ালি এটাকে দেখতে পাচ্ছিস, তুই ওপরে যেটাকে দেখতে পাচ্ছিস সেটাকে দেখতে পাচ্ছিস না। বোঝা গেল রামধনু রিলেটেড কনসেপ্টগুলো? ব্যাস এগুলো পড়বি। আচ্ছা গ্রিন কালার খোপের মধ্যে দেখ লেখা আছে আলেকজান্ডারের পটি। তোদের বেগুনি কালার আছে আবার, আলেকজান্ডার পটি আছে হাইলাইট করা। এটা হচ্ছে এটা দেখ, এই যে বেগুনি কালার, প্রথম ক্রমের রামধনু আর দ্বিতীয় ক্রমের রামধনু, এই দুটো রামধনুর মাঝামাঝি জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, ঠিক আছে? হালকা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে আলেকজান্ডার পটি। ক্লিয়ার হলো? দুটো রামধনু অঞ্চলের মাঝামাঝি অঞ্চলটা ব্রাইটনেস কম থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাই এটাকে বলা হচ্ছে রামধনুর পটি। তাহলে রামধনু টপিকটা হলো কমপ্লিট। বুঝতে পেরে গেছিস রামধনু নিয়ে? রামধনু কত রকমের হতে পারে? অনেক রকমের হতে পারে। আমরা দেখতে পাই কোনটা মেনলি? প্রথম ক্রমের রামধনু, আর খুব বেশি হলে দ্বিতীয় ক্রমে, তার উপরে আমরা দেখতে পাই না। প্রথম ক্রমের রামধনু গঠিত হওয়ার জন্য রেড কালার হতে হবে 42 ডিগ্রি আর ভায়োলেট কালার হতে হবে 40 ডিগ্রি। নিচের দিকে থাকবে বেগুনি, ওপরের দিকে থাকবে লাল। আর দ্বিতীয় ক্রমের রামধনুতে কী হতে হবে? নিচের দিকে লাল, ওপরের দিকে বেগুনি। আচ্ছা দ্বিতীয় ক্রমের রামধনুতেও যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটাও তোদের দেওয়া আছে, একটা 52 ডিগ্রি, একটা 55 ডিগ্রি, একটা 52 ডিগ্রি, একটা 55 ডিগ্রি, মানে 3 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ওটা। তার মানে একটু চওড়া দেখতে পাবি, 3 ডিগ্রির মধ্যে আছে মানে একটু বেশি চওড়া দেখতে পাবি ওটাকে। বোঝা গেল? ছবিতে দেখ সুন্দরভাবে এঁকে দেওয়া আছে, এরকম তো জীবনে চোখে দেখতে পাবি না, ছবিতেই দেখে। হ্যাঁ কালার টালার রাখতে হবে না, তীর চিহ্নগুলো শুধু আঁকতে হবে। হলো রে? এবারে যে টপিকটা আছে শুধু থিওরি, গল্প পড়তে হবে। এটা হচ্ছে বর্ণালী।
আমরা যে বর্ণালী গঠন করলাম, শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী গঠন করলাম না? দেখ প্রথম দিকে আমি তোদেরকে বলেছিলাম লাইট যখন শুরু করি একদম প্রথম দিকে, যে বর্ণালী বা স্পেকট্রাম গঠন হওয়ার পিছনে অনেক গুরুত্ব আছে। এই বর্ণালী বা স্পেকট্রামকে আলোচনা করেই কত দূরে কোনো গ্রহ আছে বা ওই গ্রহের মধ্যে কী কী আছে সেগুলো আমরা আলোচনা করতে পারি। বলেছিলাম না প্রথম দিকে যে আমাদের গ্যালাক্সির বাইরে অন্য কোনো একটা গ্যালাক্সি আছে, ওই গ্যালাক্সির মধ্যে হাইড্রোজেন হিলিয়াম কোনো গ্যাস আছে কিনা সেটা আমরা এখানে বসে বসে মেজার করে নিচ্ছি। কী করে মেজার করছি? ওখান থেকে কোনো স্যাম্পেল নিয়ে এসেছি, ওই গ্যালাক্সিতে গিয়ে স্যাম্পেল নিয়ে আসতে তোর কয়েক প্রজন্ম পার হয়ে যাবে, বুঝতে পারলি তো? তুই আসবি, তোর ছেলে মেয়ে আসবে, তার নাতিপুতি আসবে, শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও তুই স্যাম্পেল নিয়ে এসে এখানে পৃথিবীতে পৌঁছাতে পারবি না, এতটা দূরে আসে। তাহলে কী করে ওইখানকার জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করে নিল? ওইখান থেকে আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি তো আর থামাতে পারবে না, যতদিন পরেই আসুক না কেন আলোক রশ্মি আসছে। ওই আলোক রশ্মিটাকে নিয়ে এখানে প্রিজমের মধ্য দিয়ে সেটআপ তৈরি করে বর্ণালী তৈরি করছে। এবার ওই বর্ণালীটাকে মেজার করছে, বর্ণালীটাকে পর্যবেক্ষণ করছে, ওর মধ্যে কী কী পরিবর্তন হয়েছে সেটার উপর বেস করে বলছে যে ওখানে হাইড্রোজেন গ্যাস আছে না হিলিয়াম গ্যাস আছে নাকি সালফার গ্যাস আছে। বোঝা গেছে? চাঁদে যাওয়ার আগে চাঁদের মধ্যে কী কী গ্যাস থাকতে পারে সেটা এখানে বসে ওরা পরীক্ষা করে তারপরে গেছে। আগে গিয়ে ওখানে গিয়ে দেখেনি যে গ্যাস নাই, কিছু নাই, তাহলে তো অক্সিজেন ছাড়া গিয়ে ওখানে দম আটকে মরে যেত, তাই না? আগে থেকে এখানে এক্সপেরিমেন্ট করে গেছে যখন কোনো বায়ুমণ্ডল নেই। কীভাবে এক্সপেরিমেন্ট করেছে? বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে। তো এই বর্ণালীটাই পড়বো আমরা, যে অ্যাকচুয়ালি বর্ণালী কী। বর্ণালী মানে হচ্ছে কোনো আলোক রশ্মিকে যখন প্রিজমের মধ্য দিয়ে নিয়ে যাব, সেই প্রিজম আলোক রশ্মিকে 7টা বর্ণে বা বিভিন্ন বর্ণে ভাগ করে দেবে, সেই যে ছবিটা ক্রিয়েট হবে তাকে বলছি আমরা বর্ণালী, তাই তো? এই বর্ণালী বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন আমি কোনো একটা বস্তুকে পুরোপুরি গরম করে নিলাম, মনে কর লোহার রড, এতটাই গরম করে নিচ্ছি যে লাল কালারে হয়ে গেছে, তাহলে ওই লোহার রড থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছে তো? ওই বিচ্ছুরিত আলোটাকে যখন আমি প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে বর্ণালী তৈরি করব, তার যে বর্ণালী শেপটা পাওয়া যাবে সেটা একটা পার্টিকুলার কেস, মানে ওই রকম বর্ণালী আর অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যাবে না। বোঝা গেল? বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো সেই রকম মনে কর কোনো গ্রহেতে যদি লোহা থাকে, এবার সেখান থেকে যদি আলো আসে, ওই লোহা থেকে মনে কর আলো রিফ্লেক্ট হয়ে এসছে এবং তার বর্ণালী তৈরি করলাম, যদি আমাদের এই লোহার সাথে মিলে যায় বর্ণালীর সাথে, তার মানে ওখানে লোহা আছে। বুঝতে পারলি ব্যাপারটা? বর্ণালী একটা বস্তুর পার্টিকুলার কেস, ওর নিজস্ব বৈশিষ্ট্য, ওর মতো বৈশিষ্ট্য আর কেউ তৈরি করবে না। ক্লিয়ার? সূর্যের মধ্যে হিলিয়াম গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে, পড়েছি আমরা, তাই তো? কী করে বুঝলো সূর্যের মধ্যে কে গেছে? সূর্যের তো ধারে কাছে পৌঁছাতে পারবো না, তাই তো? তাহলে কী করে আমি বুঝতে পারলাম যে সূর্যের মধ্যে হিলিয়াম গ্যাস আছে বা হাইড্রোজেন গ্যাস আছে? পৃথিবীতে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস আছে তো, কোনো একটা কন্টেনারের মধ্যে হিলিয়াম গ্যাস নিয়ে ওর মধ্যে দিয়ে লাইট পাঠানো হলো, তার একটা বর্ণালী তৈরি হবে। সূর্য থেকে যে রে আসছে তার বর্ণালী ক্রিয়েট করা হচ্ছে, দুটো বর্ণালীর মধ্যে পর্যবেক্ষণ করে ডিসাইড করা হচ্ছে যে একই হচ্ছে, তার মানে ওখানেও হিলিয়াম গ্যাস নিশ্চয়ই আছে, হয়েছে? বর্ণালীকে ভাগ করা হয় মেইনলি দুই ভাগে, একটাকে বলবো আমরা নিঃসরণ বর্ণালী, একটাকে বলবো আমরা শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী বা এমিশন বর্ণালী মানে হচ্ছে যে কোনো বস্তুকে উত্তপ্ত করে নিবি, প্রথমে হিট করে নিবি, এবার সেখান থেকে যে আলোটা বেরাবে তার বর্ণালী যেটা তৈরি করবি সেই বর্ণালীটাকে বলা হচ্ছে নিঃসরণ বর্ণালী। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম লোহার রড, তাই তো? এটা হচ্ছে নিঃসরণ বর্ণালী। এই নিঃসরণ বর্ণালী আবার তিন ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় নিরবচ্ছিন্ন বর্ণালী, একটাকে বলা হয় রেখা বর্ণালী, আর একটাকে বলা হয় পটি বর্ণালী। নামগুলোর মধ্যেই মিল আছে। নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথার অর্থ কি? একটা শেষ হলো আর একটা শুরু হয়ে যাবে, কোনো গ্যাপ নেই ওর মধ্যে। তাহলে যেসব নিঃসরণ বর্ণালীর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, কোনো অন্ধকার পটি থাকবে না, লাল শেষ হলো পরেরটা শুরু হয়ে গেলো, এটা শেষ হলো তারপর একটা শুরু হয়ে গেলো, এরকমভাবে চলবে, সেই ধরনের বর্ণালীকে বলবো আমরা নিরবচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী। ঠিক আছে? রেখা বর্ণালী কাকে বলবো? যেখানে কালারগুলোর মধ্যে ডার্ক লাইন দিয়ে আলাদা আলাদা করা থাকবে, এমন হবে। দেখ হয়তো তুই বর্ণালী পেলি, এখান থেকে এতটুকু পেলি বেগুনি, এটা বেগুনি পেলি, তারপরে এখানে একটা ডার্ক লাইন মানে কালো, এখানে কোনো কালার নেই এই জায়গাটা, তাই তো? তারপরে পেলি ইন্ডিগো, ব্লু, ইন্ডিগো ভিপজিওর হয়তো VI, তারপরে আবার এখানে তারপরে ব্লু। বুঝতে পারছিস তো? মানে এই যে কালার, এই যে লাইনগুলো, এই লাইনগুলো রেখার আকারে থাকে এবং ডার্ক থাকে, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে রেখা নিঃসরণ বর্ণালী। যেসব নিঃসরণ বর্ণালীতে এরকম রেখা পাওয়া যাবে তাদেরকে বলা হবে রেখা নিঃসরণ বর্ণালী। ঠিক আছে? আরও একটা আছে, সেটা হচ্ছে পটি নিঃসরণ বর্ণালী। পটি কথার অর্থ হচ্ছে এই যে ডার্ক লাইনটা দেখতে পাচ্ছিস, এই গ্যাপটা অনেকটাই বেশি হবে, এতটার মতো ডার্ক হয়ে আছে, তারপরে আবার একটা কালার, তারপরে আবার এতটার মতো ডার্ক হয়ে আছে। তো এটা কি রেখা বলবি তুই? এটা একটা ব্যান্ড হয়ে গেল, একটা পটি হয়ে গেল, তাই না? এটাকে বলা হচ্ছে পটি নিঃসরণ বর্ণালী। এই যে বর্ণালীগুলো দেখ, এদের তোরা কী কী পড়বি? প্রথমত তো ডেফিনেশন পড়বি, নিঃসরণ নিরবচ্ছিন্ন বর্ণালী কাকে বলে। তারপরে পড়বি উৎস, কীভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, রিডিং পড়বি যাতে নিজে গুছিয়ে বলতে পারিস। আর তারপরে আছে বৈশিষ্ট্য, এই পার্টটা হলো খুব ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যের মধ্যেই তোরা জানতে পারবি যে কোন বস্তুর ক্ষেত্রে কী ধরনের বর্ণালী তৈরি হয়। ঠিক আছে? যেমন দেখ, ওই নিরবচ্ছিন্ন বর্ণালীর বৈশিষ্ট্যটা লেখা আছে,
নিরবিচ্ছিন্ন বর্ণালী থেকে উৎসের তাপমাত্রা মোটামুটি জানা যায়, লেখা আছে নিরবিচ্ছিন্ন বর্ণালী থেকে উৎসের তাপমাত্রা মোটামুটি জানা যায়। সূর্যের তাপমাত্রা কত, থার্মোমিটার নিয়ে তো কেউ মেজার করতে যায়নি, ওখানে থার্মোমিটারই গলে যাবে। তাহলে কী করে মেজার করেছে, বর্ণালী পর্যবেক্ষণ করে মেজার করেছে। বুঝতে পারলি কতটা গুরুত্ব আছে এর। তারপরে রেখা শোষণ বর্ণালীর বৈশিষ্ট্যতে চলে যা। রেখা বর্ণালী বিশ্লেষণ করে পরমাণুর গঠন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, পেয়েছিস, সেকেন্ড প্যারাতে আছে। তাহলে পরমাণুর যে গঠন, পরমাণু অণুর যে গঠন, এই গঠনগুলোও কিন্তু আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যেই পেয়ে থাকি। ঠিক আছে, পরমাণুর মধ্যে কোথায় এনার্জি আছে, কোথায় ইলেকট্রন প্রোটনের অবস্থান আছে, এগুলো তো আমরা চোখে দেখতে পারবো না বা মাইক্রোস্কোপেও দেখতে পারবো না, এতটাই ছোটো। তো কী করে বোঝা যাচ্ছে, এই বর্ণালী বীক্ষণ পর্যবেক্ষণ করেই সব কিছু ডিসাইড করা হচ্ছে। বোঝা গেছে তো। এরকমভাবে প্রতিশোষণ বর্ণালীটা পড়ে নিবি। দেখ একটা খোপের মধ্যে লেখা আছে রেখা বর্ণালী পরমাণু বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য। রেখা বর্ণালী পরমাণু বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য। তাহলে পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী তৈরি হয় সেটা হচ্ছে রেখা নিঃসরণ বর্ণালী তৈরি হয়। ঠিক আছে, আর একটা খোপের মধ্যে আছে পটি বর্ণালী হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণু থেকে নিঃসৃত আলোর বর্ণালী। তাহলে অণুর বৈশিষ্ট্যর ক্ষেত্রে কী হয়ে গেল, পটি বর্ণালী। পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালী আর অণুর ক্ষেত্রে পটি বর্ণালী। বোঝা গেল। শোষণ বর্ণালীতে চলে যায় এবার। কাকে বলে পড়বি, শোষণ বর্ণালী হচ্ছে, দেখ শোষণ বর্ণালী জিনিসটা কি, সূর্যের মধ্যে যে একদম সেন্টার জায়গাটা, সেই সেন্টারে যেখানে মানে হিট ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই জায়গাটার টেম্পারেচার 10⁶ কেলভিন রেঞ্জে থাকে। 10⁶ কেলভিন বলতে 15 × 10⁶ ভেবে নে, এতটা উষ্ণতা থাকে ওর ভেতরে। এবার সূর্যের বাইরের দিকটা, যেটাকে আলোকমণ্ডল বলছি, যেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো আছে, সেই আলোকমণ্ডলের উষ্ণতা 5000 থেকে 6000 কেলভিন আছে। তাহলে তুলনামূলকভাবে সেন্টারের তুলনায় বাইরের দিকের উষ্ণতা কম। সেন্টারটাকে যদি আমি গরম জায়গা ধরে নিই, তাহলে বাইরেটা ঠান্ডা জায়গা হয়ে গেল, শীতল জায়গা হয়ে গেল। এবার যখন ওই সেন্টার থেকে কোনো আলোকরশ্মি বেরিয়ে আসবে, ঠান্ডা স্তরের মানে শীতল স্তরের মধ্যে দিয়ে আসবে, কিছু রশ্মিকেও শোষণ করে নেবে। ঠান্ডা জায়গাটায় কিছু রশ্মিকে শোষণ করে নেবে। কোনো বস্তু যেমন তাপকে বিকিরণ করতে পারে, তেমন তাপকে শোষণও করতে পারে। যেমন আমি একটা ব্ল্যাক বডি, আমি কী করতে পারি, তাপকে শোষণ করে নিতে পারি। ঠিক আছে, তো কোনো বস্তু যেমন তাপ বর্জন করছে, তেমন তাপ শোষণও করছে। তো সূর্যের মধ্যে যে বাইরের শীতলতম স্তরটা আছে, সেই কিছু অংশকে শোষণ করে নিচ্ছে, দিয়ে বাকি অংশ মানে বাকি লাইটটাকে পাঠাচ্ছে। সেই লাইটটাকে যখন আমি বর্ণালী বীক্ষণ যন্ত্রে তৈরি করছি, সেই বর্ণালীটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। কেন বলা হচ্ছে, কারণ ওই বর্ণালীর মধ্যে কিছু কিছু রেখা শোষিত হয়ে গেছে। এবার যে রেখাগুলো শোষিত হয়ে গেছে, আমি বর্ণালীর মধ্যে ওই রেখাগুলো পাবো না। বুঝতে পারলি, হয়তো মনে কর যে ইয়েলো কালারটা আমি বর্ণালীর মধ্যে পেলাম না, তার মানে ইয়েলো কালারটা ওখানে শোষিত হয়ে গেছে, ওই জন্য পেলাম না। এই বর্ণালীগুলোকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। এই শোষণ বর্ণালীটাকেও বিশ্লেষণ করে ডিসাইড করা হচ্ছে। মনে কর আমাদের পৃথিবীতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না অ্যাকচুয়ালি সঠিক কিনা, পৃথিবীতে কোনো একটা কন্টেনারের মধ্যে, কাচের কন্টেনার নিয়েছে, ওর মধ্যে হিলিয়াম গ্যাস আছে। এবার হিলিয়াম গ্যাসের মধ্যে দিয়ে হোয়াইট লাইট পাস করালাম, আর এদিকে একটা বর্ণালী বীক্ষণ যন্ত্র রেখেছি, সে বর্ণালী ক্রিয়েট করলো। এবার যে বর্ণালীটা ক্রিয়েট করলো, ওখানে আমি ইয়েলো কালারটা পেলাম না। তার মানে আমি বুঝলাম যে হিলিয়াম রাখার জন্যই হয়তো ইয়েলো কালার পেলাম না। হিলিয়াম কী করলো, হলুদ রঙের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তিটাকে শোষণ করে নিল। একই রকমভাবে সূর্য থেকে রশ্মি আসছে, ওটার বর্ণালী তৈরি করলাম, দেখছি ইয়েলো কালার পাচ্ছি না, তার মানে কি ওখানে নিশ্চয়ই হিলিয়াম আছে বলে শোষণ করে নিয়েছে ওটাকে। এইভাবে ডিসাইডগুলো করা হচ্ছে। বুঝতে পেরেছিস তো, সব আন্দাজে নয়, অ্যাকচুয়ালি এগুলো প্র্যাকটিক্যালি মেজার করা হচ্ছে, রিয়েলেই তাই হচ্ছে। শোষণ বর্ণালীর মধ্যেও ভাগ আছে আবার, রেখা শোষণ বর্ণালী, পটি শোষণ বর্ণালী, তাই তো, রেখার আকারে পাওয়া যাবে বা পটির আকারে পাওয়া যাবে। এগুলো কাকে বলে পড়বি, উৎসগুলোকে একবার করে রিডিং করে নিবি, আর বৈশিষ্ট্যটাকে খুব ভালো করে মুখস্থ করবি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের বৈশিষ্ট্য। হলো রে। এবার সৌর বর্ণালী নিয়ে একটুখানি বলেছে, দেখ সৌর বর্ণালী বা সৌর বর্ণালীর মধ্যে, আচ্ছা সৌর বর্ণালীকে কোন ধরনের বর্ণালীর মধ্যে রাখা যায়, নিরবচ্ছিন্ন নাকি শোষণ বর্ণালী? প্রথম দিকে এটাকে নিরবচ্ছিন্ন বর্ণালীর মধ্যে রাখা হতো, কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি করতো। পরবর্তীকালে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে যখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে না, এটা নিরবচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়, এর মধ্যে কিছুটা গ্যাপ আছে। তারপরে ডিসাইড করা হলো যে এটা হবে হচ্ছে রেখা শোষণ বর্ণালী। দেখ হাইলাইট করা আছে, ফ্রন্ট ওভার রেখার মধ্যে আছে, দেখ সৌর বর্ণালী প্রকৃতপক্ষে রেখা শোষণ বর্ণালী। বুঝতে পেরেছিস? আর ওপরের প্যারাতে কিন্তু আবার লেখা আছে যে সৌর বর্ণালী নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী। প্রথম দিকে তাই বলা হতো, পরবর্তীকালে বোঝা গেল যে এটা হচ্ছে এক ধরনের রেখা শোষণ বর্ণালী। রেখা বলা হচ্ছে তার কারণ ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে রেখার আকারে, আর শোষণ বলা হচ্ছে কারণ কিছু অংশ শোষিত হয়ে গেছে। ঠিক আছে, যে অংশগুলো শোষিত হয়ে গেছে মানে যে বর্ণালীগুলো পাওয়া যাচ্ছে না, তাদের জন্য তো ডার্ক তৈরি হবে। তো এই ধরনের বর্ণালীকে বলা হচ্ছে ফ্রন্ট ওভার রেখা। যদিও সবার প্রথমে এই ধরনের রেখাগুলোকে লক্ষ্য করেছিল বিজ্ঞানী ওলাস্ট্যান, নাম দেওয়া আছে দেখ,
1801 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওলাস্ট্যান্ড সর্বপ্রথম এই ধরনের রেখাগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। ব্যাখ্যা দিয়েছিলেন ফ্রনহোফার, সেই জন্য এই রেখাগুলোর নাম দেওয়া হয়েছে ফ্রনহোফার রেখা। ঠিক আছে, এগুলো একদম মানে জিকে টাইপের কোশ্চেন হয়ে গেলো, জানতে হবে শুধু তাদেরকে। ফ্রনহোফার রেখার উৎপত্তি কি আমি তোদের বলেই দিয়েছি। ফ্রনহোফার রেখা কীভাবে উৎপত্তি হয়, ওই যে বাইরের স্তরটা শীতল বললাম সূর্যমণ্ডলে, সেইখান থেকে যখন আসছে তখন কিছু অংশ শোষিত হয়ে যাচ্ছে, তার জন্য আমরা পাচ্ছি না, এটাকে বলছি আমরা ফ্রনহোফার রেখা। এবার দেখ, এই সৌরবর্ণালীর বর্ণালী যখন ক্রিয়েট করা হচ্ছে, কিছু রেখা তো আমরা পাচ্ছি না, কিছু বর্ণালী আমরা পাচ্ছি না, সেগুলোকে আমরা ধরে নিচ্ছি ফ্রনহোফার রেখা, যে সূর্যের শীতলতম স্তরে সঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে। এমন কিছু বর্ণালী আছে যেগুলো পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারাও শোষিত হয়ে গেছে, তো তাদের জন্য তো ডার্ক ব্যান্ড পাওয়া যাবে। এদেরকে কিন্তু ফ্রনহোফার বলবো না, এদেরকে বলবো টেলুরিক রেখা। বুঝতে পারলি কী বলবো এদেরকে? টেলুরিক রেখা। এগুলো কোথাও কার জন্য পাওয়া যাচ্ছে? পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল কিছু অংশ শোষণ করে নিচ্ছে, তার জন্য কিছু ডার্ক ব্যান্ড পাচ্ছি, তাদেরকে বলছি আমরা টেলুরিক রেখা। তুই যদি চাঁদে গিয়ে বা পৃথিবীর বায়ুমণ্ডলে স্পেসে গিয়ে যদি বর্ণালী পরিবেক্ষণ করিস, তাহলে এই টেলুরিক রেখাগুলোকে পাবি না, কারণ স্পেসে তো আর বায়ুমণ্ডল নেই, সেখানে শুধুমাত্র ফ্রনহোফার রেখা পাবি। আর ওই মানে পর্যবেক্ষণটা যদি তুই পৃথিবীতে এসে করিস, তখন তুই টেলুরিক রেখাটাও সাথে পেয়ে যাবি। ক্লিয়ার হয়েছে? এই ছিল তোদের বর্ণালী। বর্ণালী বিশ্লেষণের প্রয়োগটা পড়ে নিবি, আমি যে গল্পগুলো পড়েছি সেখানে ওখানেই আছে। পরমাণু অণুর গঠন সম্পর্কে জানা যায়, বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে জানা যায়, পদার্থের তাপমাত্রা পরিমাপ করা যায়। ঠিক আছে তো? আচ্ছা, এগুলো পড়বি না কিছু, ওই স্বচ্ছ বস্তুর বর্ণ, বিভিন্ন বস্তুর বর্ণ, পরিপূরক বর্ণ, এগুলো দরকার নেই। এরপরে চলে যায় আলোর বিক্ষেপণে। লাস্ট টপিক আজকের আলোর বিক্ষেপণ। জলটা দিস তো। শেষ, দুটোই শেষ। বাহ, আচ্ছা শোন এবার, আলোর বিক্ষেপণ কি? আলোর বিচ্ছুরণ পড়লাম। এমনিতে আমার জল পিপাসা পেয়েছে, তুই আমার সামনে আবার ওইভাবে খাচ্ছিস। বলি শোন, হ্যাঁ তোরা বেরাবি তারপরে নিব, এখন নিয়ে আসলে যদি আবার খেয়ে নিস। আলোর বিচ্ছুরণ পড়লাম আমরা, এবার পড়বো বিক্ষেপণ বা স্ক্যাটারিং। ঠিক আছে, বিক্ষেপণ তোরা কিন্তু ক্লাস 10-এ এক লাইন পড়েছিস, র্যালে বিক্ষেপণ সূত্র। তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক পড়েছিলি? ভুলে গেছিস সব। যাই হোক শোন, বিক্ষেপণ জিনিসটা কি? ক্লাস 10-এ পড়ে তোদের সাধারণ দৃষ্টি এরকম থাকবে যে বিক্ষেপণ মানে হচ্ছে বায়ুমণ্ডলে যে ধূলিকণাগুলো আছে, জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলো যে আছে, আলোকরশ্মি এগুলোর উপরে এসে আপতিত হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বিক্ষেপণ বলি। এরকম হয়তো পড়েছিস তোরা, অ্যাকচুয়ালি তা হয় না। বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে, বিভিন্ন কণা আছে। এই কণাগুলোর আকৃতি এতটাই ছোট যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি, এতটাই ছোট। একটা বড় ধুলার কণা ভাসছে, ওর ক্ষেত্রে সম্ভব না এটা। তো এরকম ছোট ছোট ধূলিকণা আছে। এবার যখন সূর্য থেকে আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে এই কণাগুলোতে, ক্লাস 10-এ পড়েছিলাম যে এখান থেকে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, অ্যাকচুয়ালি তা নয়, ছড়িয়ে যাচ্ছে না। প্রথমত এই কণাটা কী করছে? এই রশ্মিটার সম্পূর্ণটাকে শোষণ করে নিচ্ছে। এবার কোনো বস্তু যখন শোষণ করতে পারে, ও বর্জনও করতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ শোষণ করে নিল, এবার ও বর্জন করবে। বর্জন নিজের মতো করবে, যে কোনো দিকে যেমন তরঙ্গ দৈর্ঘ্য পারবে ছড়িয়ে দিবে। এবার কী করবে? সাদা আলোটাকে শোষণ করে বিভিন্ন বর্ণে এটাকে ছড়িয়ে দিচ্ছে। এটাকেই বলছি আমরা স্ক্যাটারিং বা বিক্ষেপণ, চারিদিকে ছড়িয়ে যাওয়া। বোঝা গেছে তো এতটুকু? এই যে ছড়িয়ে যাওয়ার পরিমাণটা বা বিক্ষেপণের পরিমাণটা, এটা ডিপেন্ড করবে, তীব্রতাটা ডিপেন্ড করবে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, বিক্ষিপ্ত আলোর তীব্রতা তত কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, বিক্ষিপ্ত আলোর তীব্রতা তত কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার? রেড, লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই তো? তাহলে ওর তীব্রতা সব থেকে কম। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে ওর তীব্রতা সব থেকে বেশি। এবার এটার উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করা হয় আকাশের নীলিমা। আকাশ নীল কেন হয়? আকাশ সাদা কেন হয়? আকাশ লাল কেন হয়? কোনো সময় হলুদ কেন হয়? হয় না, বিভিন্ন কালারগুলো গুলিয়ে যাবে, কিন্তু ধৈর্য সহকারে পড়বে। দেখ, সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে যে জায়গাটা সূর্যটা উঠছে বা ডুবছে, সেই জায়গাটাকে লাল কালারে দেখলে লালচে টাইপের লাগে, তাই না? কেন হয় এই জিনিসটা? এই হলো পৃথিবীর সারফেস, এই হলো বায়ুমণ্ডল, এতদূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস পণ্ডিত, সকালবেলা উঠে গেছিস, এটা হচ্ছে তুই যেটা সকালবেলা করে উঠে যাচ্ছিস। তোর কয়দিন হলো রে? 8 ডে দিস না? তারপরে যাবি আবার, ঠিক হলে। আচ্ছা যাই হোক, তুই ভালো করছিলি কিছুদিন টার্গেট করে। আচ্ছা তুই এখানে আছিস, ঠিক আছে? এবার দেখ,
সূর্য যখন ডুববে তখন এই জায়গাটায়, সূর্য যখন উঠবে তখন এখানে থাকবে। আলোক রশ্মি দেখ এখান থেকে ভেদ করে যাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, তোর চোখে পৌঁছাবে, ঠিক আছে। যখন সূর্য মাথায় থাকবে তখন আলোক রশ্মি এইভাবে তোর কাছে আসবে, আবার যখন ডুববে তখন সূর্য রশ্মি আবার এইভাবে আসবে। একটা জিনিস খেয়াল কর, যখন মাথার উপর থাকছে তখন আলোক রশ্মি কম বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যখন পাশে থাকছে তখন তার কতটা বায়ুমণ্ডল, এখান থেকে দূরে এত দূর পর্যন্ত, এতটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কী হবে, যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাবে তখন স্ক্যাটারিং হবে, তো বিক্ষেপণ হবে। এই স্ক্যাটারিংয়ের দরুন যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল, তাহলে ওর বিচ্ছুরণের পরিমাণটা কিন্তু কমে যাবে। লাল তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যাম্বডা বেশি, তাহলে ওর বিচ্ছুরণের পরিমাণটা কমে যাবে। ফলে লাল আলো বেশি পরিমাণে বিচ্ছুরিত হতে পারবে না, বেগুনি আলো এই দিকে ওই দিকে সব দিকে ছড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলি? এবার আলটিমেট লাস্ট পর্যন্ত কে যাচ্ছে? লাল কালার যাচ্ছে। তাহলে ওই সাদা কালারের মধ্যে থেকে লাল কালারটাই বেশি দূর পর্যন্ত আসতে পারলো, বাকিগুলো কী হলো? এদিক ওদিকে বিচ্ছুরিত হয়ে চলে গেল। ফলে আমি এটাকে কেমন দেখছি? লাল কালার দেখছি। বোঝা গেছে এতটুকু? সেম ঘটনাটা এখানেও হচ্ছে, লাল কালার দেখতে পাচ্ছি। কিন্তু যখন মাথার উপরে থাকছে তখন লাল দেখতে পাই না কেন? দেখ, যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলের স্তরটা কিন্তু খুবই কম, এখানে বিচ্ছুরিত হচ্ছে আলোক রশ্মিগুলো, ঠিক আছে, কিন্তু এতটা পাত পাচ্ছে না যে সম্পূর্ণটাই বিচ্ছুরিত হয়ে চলে যাবে। এখানে কোন আলো বেশি পরিমাণে বিচ্ছুরিত হচ্ছে? ল্যাম্বডা যার কম, বেগুনি বর্ণের আলোর সব থেকে কম, তাহলে বেগুনি বর্ণের তীব্রতা সব থেকে বেশি হবে। চারপাশে বেগুনি বর্ণ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে আকাশকে আমরা নীল দেখতে পাচ্ছি, বুঝতে পারলি তো? যখন এখানে থাকছে এখানেও চারপাশে নীল ছড়িয়ে যাচ্ছিলো, যে এখানে আছে সে নীল দেখতে পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি লাল, কারণ ততক্ষণে নীল ছড়িয়ে গেছে প্রায়, হয়েছে। বেগুনির পরেই নীল থাকে, ভিপজিওর পরিচিত, বেগুনির পরেই নীল থাকে। আমরা বেগুনি দেখতে পাই না আকাশকে, নীল দেখতে পাই। তার কারণ আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সেন্সিটিভ, বেগুনির তুলনায় নীলটাকে বেশি সহজে ধরে নিতে পারে, ঠিক আছে, সেই জন্য আমরা নীল দেখতে পাই। ক্লিয়ার হয়েছে এতটুকু? কোনো কোনো সময় আকাশকে সাদাই লাগে দেখতে। কেন লাগে? সব বর্ণের আলোক রশ্মি সমানভাবে ছড়িয়ে গেছে, সেই জন্যই সাদা লাগছে দেখতে। বোঝা গেছে? অসুবিধা নেই এগুলো বুঝতে। এই ব্যাখ্যাগুলো বই থেকেও পড়বি, হর্স থেকেও পড়বি। আর একটা ঘটনা আছে রামান ক্রিয়া, স্ক্যাটারিংয়েরই এটা। হ্যাঁ, কর, আমি ওয়েট করছি, একটু কমপ্লিট করে না তারা। না ঝামেলা না, আদর করছিল ওটা, কর যেভাবে করছিলি। রামান ক্রিয়া দেখ, স্ট্যাটাসগুলো এমন দিস যেন কতই না বড় হয়ে গেছিস তোরা, ম্যাচিওর স্ট্যাটাস, আর আদব কায়দা সব বাচ্চাদের মতো। 9-10-এর বাচ্চারা যেমন লড়াই করে ওরকম লড়াই করছিস। স্ট্যাটাস দেখেই শুধু মনে হয় যে হ্যাঁ তোরা বড় হয়েছিস, তোদের সাথে ঠিকভাবে কথাবার্তা বলতে হবে, আর কি করা যাবে না। এখানে আসতে গেলে আলাদাই রূপ। রামান ক্রিয়াটা হচ্ছে দেখ এরকম, কোনো একটা কন্টেনার নিব, এই কন্টেনারের মধ্যে কোনো একটা তরল নিয়েছি, কোনো একটা লিকুইড নিয়েছি, কোনো পার্টিকুলার লিকুইড নেওয়া হয়, কোলয়েড জাতীয় একটা লিকুইড নেওয়া হয়েছে। এই দিক থেকে লাইট ফেলছি এটার উপরে, এই লিকুইডটার উপরে এই দিক থেকে লাইট ফেলা হচ্ছে। লিকুইডের মধ্যে অনেক ছোটো ছোটো কণা আছে, লাইট যখন এই কণার মধ্যে দিয়ে যাবে তখন স্ক্যাটার করবে, তো চারিদিকে ছড়িয়ে যাবে। তুই কী করবি, এটার পারপেন্ডিকুলারলি মানে যেদিক থেকে লাইট ফেলছিস তার লম্ব দিকে এই দিকে মাইক্রোস্কোপ ধরে বসে থাকবি। এই মাইক্রোস্কোপের মধ্যে লাইট আসবে, বর্ণালী তৈরি হবে। এই যে বর্ণালীটা পাবি, এই বর্ণালীটাকে বলা হচ্ছে রামান রেখা। এই বর্ণালীর মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়। কী বৈশিষ্ট্য পাওয়া যায়? তুই যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর উপরে ফেলেছিস, একটা বর্ণালী তৈরি হবে। যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো তুই এটার উপরে ফেলবি, মাঝামাঝি জায়গায় সেই তরঙ্গ দৈর্ঘ্য তো পাবি, সাথে করে বাম দিকে কিছুটা ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য পাবি, আর ডান দিকে কিছুটা বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য পাবি। মানে যে তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হয়নি তবুও তুই এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে পেয়ে যাচ্ছিস। 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললি, 4000 তো পাচ্ছিস, 4000 থেকে নিচেও পাবি, 4000 থেকে বেশিও পাবি। এই ঘটনাটাকে বলা হচ্ছে রামান ক্রিয়া। এর অ্যাপ্লিকেশন আমরা ডিটেলস পরে পড়ে নেবো, আপাতত অ্যাপ্লিকেশনটাকে মুখস্থ করে নিবি যে রামান ক্রিয়ার প্রয়োগ কী, রামান ক্রিয়া কী। এই ধরনের রেখাগুলোকে একটাকে বলা হয় স্টোকস আর একটাকে বলা হয় অ্যান্টি স্টোকস, ঠিক আছে? একটাকে বলা হয় স্টোকস রেখা আর একটাকে বলা হয় অ্যান্টি স্টোকস রেখা বা বিপরীত রেখা। এই ঘটনাটাকে বলা হয় র্যালে বিক্ষেপণ। কাকে বলে পড়বো, এর মধ্যে স্টোকস অ্যান্টি স্টোকস কী এই জিনিসটা পড়বো, আর রামান ক্রিয়ার প্রয়োগ কী এইটা পড়বো, ঠিক আছে? রামান একজন বাঙালি সায়েন্টিস্ট, হ্যাঁ, চন্দ্রশেখর ভেঙ্কট রামান, নাম শুনেছিস তো? হ্যাঁ, ওই সায়েন্টিস্ট। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। প্রবলেম সেটে কয়েকটা প্রবলেম আছে, দেখ 7টার মতো প্রবলেম আছে। আশা করছি তোরা পারবি। কেন পারবি বলে দিচ্ছি। ফর্মুলা তোরা শিখেছিস দুটো, ওই কৌণিক বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। ডিরেক্ট ওগুলোই দেওয়া আছে, একদম ডিরেক্ট ডেটা পুট করে তোর প্রবলেম হয়ে যাবে। একবার উদাহরণ দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করিস, ঠিক আছে? আমি চাইছি না এগুলো করিয়ে দিব তোদেরকে।
দাগিয়ে দিচ্ছি।